নিঝুম রাতের আঁধারে একা বসেছিল ব্যালকনিতে। সেখানে বসে বসে নিজের জীবনের অমীমাংসিত হিসাবগুলো মিলাচ্ছিল। এমন সময় কেউ তার কাঁধে হাত রাখলো। নিঝুম পিছনে ফিরে তাকাতেই দেখতে পেল ছবি বেগমকে। ছবি বেগমকে দেখে সে সামান্য হেসে বলল, চাচি কিছু বলবেন? আমার আবির এসেছিল তোমার কাছে। নিঝুম বলল, এসেছিল তো। অনেকক্ষণ আমার সাথে গল্প করেছে। ওর সাথে গল্প করে আমার মনটা ভালো হয়ে গেল। অদ্ভুত একটা শান্তি অনুভব করতে পারছি। ছবি বেগম স্মিত হেসে বলে, আমার ছেলেটাই এমন, যেখানে যায় সেখানে মাথায় রাখতে পারে, সব সময় কত হাসি খুশি থাকে। কিন্তু ওর জীবনটা সবই আমার পাপের ফল। আমি আবরাজের সাথে যেই অন্যায় করেছি তার ফল পাচ্ছে আমার ছেলেটা। বলেই ছবি বেগম চোখের জল ফেলতে থাকেন। তাকে এইভাবে দেখে নিঝুমের অনেক খারাপ লাগে। নিঝুম ছবি বেগমকে আশ্বাস দিয়ে বলে, এত চিন্তা করবেন না চাচি, দেখবেন একসময় সব ঠিক হয়ে যাবে। আবির ওর এই প্রতিবন্ধকতা ঠিক একদিন জয় করতে পারবে। আপনি স্টিফেন হকিং এর নাম শোনেননি? সেও তো এই হুইল চেয়ারে বসেই জীবনে অনেক কিছু করেছিল। আমার বিশ্বাস আবিরও পারবে। নিঝুমের কথা শুনে ছবি বেগম বলেন, তাই যেন হয়। তবে আমার জীবনের সব থেকে বড় ইচ্ছাটা কি জানো? একবার হলো আবরাজের কাছে নিজের অতীতের কৃত কর্মের জন্য ক্ষমা চাইব। জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু তবুও। বলেই দীর্ঘশ্বাস ফেলেন। অতঃপর নিঝুমকে বলেন, এত রাতে জেগে আছো কেন? ঘুমাবে কখন? একটু পর ঘুমাবো। আচ্ছা ঘুমাও, কিন্তু কাল সকাল সকাল উঠে তৈরি হয়ে নিও, অনেক কাজ আছে। কাজ? আবার কি কাজ চাচি? কেন তোমার মতে নেই? হিসেব মতো তো কাল তোমার সাথে আবরাজের বৌভাত হবার কথা। নিঝুম কণ্ঠেও গভীরতা এনে মলিন স্বরে বলে, যেখানে এই বিয়েরই কোনো মূল্য নেই সেখানে আবার বউ ভাত? আমি কোনো কথা শুনতে চাই না। কাল তুমি সকাল সকাল তৈরি থেকো। আমাদের কিছু নিকট আত্মীয় আসবে, যাদের না জানালেই নয়। হাজার হোক এই বাড়ির বড় ছেলে বিয়ে হয়েছে তোমার সাথে, এই কথা তো সবাই জানা উচিত। নিঝুম আর কিছু বলে না, কিন্তু তার মনে দ্বিধাগুলো দূর হচ্ছিল না। কি আছে নিঝুমের ভাগ্যে? এই বিয়েটা কি আসলেই কোনো ভবিষ্যৎ আছে, নাকি এটা সম্পূর্ণ অন্তঃসার শূন্য? সেই প্রশ্নের উত্তর তো সামনেই পাওয়া যাবে। তবে নিঝুম একটু নিশ্চিত তার জীবনে কোনো না কোনো আশা আছেই। পরের দিন পুরো খান বাড়ি আজ সেজে উঠে নতুন রঙে। ছবি বেগম নিজ হাতে আজ সব কিছু আয়োজন করেছেন। বৌভাতের সকল আয়োজন প্রায় শেষের দিকে। নিঝুম একটা লাল সিল্কের শাড়ি পরে এক কোনায় মুখ গোমড়া করে বসেছিল। মাঝে মধ্যে দু একজন আসলে তাদের সাথে একটু হু হা করেছে, এটুকুই। ছবি বেগম এর কথায় শেষ পর্যন্ত সে রাজি হয়েছে। নিঝুমের মা আসমানি বেগমও তাকে বলেছে নিজের শাশুড়ির কথা মতো চলতে, তাই সেও আর কোনো আপত্তি করেনি। নিঝুমের নিজেকে নিয়ে ভীষণ অস্বস্তি বোধ হচ্ছে, কারণ এই অনুষ্ঠানে আসা অনেকেই তাকে বাঁকা নজরে দেখছে। মূলত তারা বিয়েটা কোনো পরিস্থিতিতে হয়েছে সেটা জেনেই এমন করছে। আবার অনেকেই তো তার কাছে মুখের উপর জানতে চেয়েছে আফজার কেন বিয়ের পরই তাকে ফেলে লন্ডন চলে গেল। কিন্তু নিঝুম এসব কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না, যার কারণে তার অনেক খারাপ লাগছে। নিঝুমের এই মন খারাপ বুঝতে পারছিলেন ছবি বেগম, তাই তো তিনি দূর থেকেই ভিড় করে বলেন, তুমি চিন্তা করো না, তোমার জীবনটা আমি নষ্ট হতে দেব না। যেভাবেই হোক না কেন তোমার এই জীবনটা পুনরায় গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করবই। আমি নিশ্চিত তোমার সাথে আবরাজের অনেক সুখের সংসার হবে।
এরই মধ্যে নিঝুমও তার দিকে তাকায়। দুজনের চোখাচোখি হয়ে যায়। ছবি বেগম সামান্য হাসেন। নিঝুম কোনো প্রতিক্রিয়া দেখায় না। একটু পরই ছবি বেগম সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা তো অনেকক্ষণ হলো এসেছেন বৌভাতের আনুষ্ঠানিকতার দাওয়াত রক্ষা করতে। তো যেমনটা আপনারা জানেন, আমার বড় ছেলে আবরাজের সাথে আমার দেবরের একমাত্র মেয়ে নিঝুমের বিয়ে হয়েছে। তো আজ তোদের বৌভাত। আর তিনি আর কিছু বলতে যাবেন এমন সময় হঠাৎ করে সেই স্থানে উপস্থিত হয় নাজমুল খান। তিনি এসেই বলেন, আমার মেয়ের বউ ভাত, অথচ আমাকেই দাওয়াত দেওয়া হলো না, এটা কেমন কথা? নিঝুম তো হঠাৎ এভাবে এখানে নিজের বাবাকে দেখে অবাক হয়ে যায়। অবাক হয়ে বলে, বাবা। নাজমুল খান এগিয়ে আসতে বলে, চলে এলাম বিনা নিমন্ত্রণে, আমারও তো কিছু দায়িত্ব আছে। ছবি বেগম বেশ উপহাস করে বলেন, আমি তো ভেবেছিলাম যে তুমি নিজের নতুন বউকে সময় দিতে এতই ব্যস্ত যে আসতেই পারবে না, তা বিনা আমন্ত্রণে চলে এলে। তোমার নতুন বউ আসতে দিল? নাজমুল খান অপমানটা হজম করে নিয়ে বলল, আমি সেই পুরুষ নয় যে স্ত্রীর কথা মতো নাচবো, যেমনটা ছিল ভাইয়া। নাজমুল, মুখ সামনে কথা বলো। ভুলে যেও না ওই লোকটা তোমার বড় ভাই হয়। নাজমুল খান উপহাস করে বললেন, আরে রাখেন তো বড় ভাই, ভাইয়ের কোন দায়িত্বটাও পালন করেছে। নিজে তো এদিকে এত বড় বিশাল অট্টালিকা তৈরি করেছে, আমার খোঁজ নিয়েছে একবারও? ছোটবেলায় যে ওর ছেলের দায়িত্ব আমি নিয়েছিলাম সেটা ঋণ শোধ করেছে। এমন সময় আলমগীর খান সেখানে উপস্থিত হন। তিনি এসেই বলেন, তার বিনিময়ে তুই যে আমার থেকে মোটা অংশের টাকাও নিয়েছিলি, এর বিনিময়ে সেটা বল। নাজমুল খান এবার একটু দমে যান, তবে একেবারেই হার মানেন না, বরং বলেন, সে যাই হোক, তবে এখন কথা হচ্ছে তোমরা সবাই মিলে আমার মেয়ের জীবন নিয়ে খেলছো কেন? ওকে কেন ওর স্বামীর কাছে পাঠাচ্ছ না? আমি এর জবাব চাই। নিঝুম এবার প্রতিবাদ করে বলে ওঠে, নিজের এসব নাটক বন্ধ করো মিস্টার নাজমুল খান। তোমাকে তো এখন আমার নিজের বাবা বলতেও ঘৃণা করে। তুমি তো বাবা নামের কলঙ্ক। বাবারা তো নিজেদের সন্তানের আগলে রাখে। আর তুমি কি করেছ? নিজের একমাত্র মেয়েকে বিপদের দিকে ঠেলে দিয়েছ। আমার জীবন নিয়ে খেলেছ নিজের স্বার্থের জন্য। আমাকে আর মাকে রাতের আধারে বাড়ি থেকে বের করে দিয়ে তো তুমি সব সীমাই অতিক্রম করে ফেলেছ। তারপরেও এসব কথা বলছো কোন মুখে? তোমার কি লজ্জা বলে কিছুই নেই? নিঝুমের কথা শুনে নাজমুল খান ভীষণ রেগে গিয়ে নিঝুমের দিকে এগিয়ে গিয়ে তার মাথার চুল টেনে ধরে বলেন, তোর এত বড় সাহস আমার সাথে এভাবে কথা বলিস? দাঁড়া, এবার তোর মজা আমি দেখাচ্ছি। বাবা ছাড়ো, লাগছে। সেখানে উপস্থিত আসমানি বেগম এহেন পরিস্থিতি দেখে দৌড়ে গিয়ে নিজের মেয়েকে ছাড়ানোর চেষ্টা করেন। নাজমুল খান আরও বেশি জোর দেখিয়ে কিছু বিশ্রী গালাগালি দিলে আসমানি বেগম ঠাস করে নাজমুলের গালে থাপ্পড় বসিয়ে দেন। নাজমুল খান সহ উপস্থিত সবাই চমকে ওঠেন। নাজমুল খান তো অবাক হয়ে আসমানি বেগমকেই দেখছিল। আসমানি বেগমের এ কি রূপ! বিয়ের পর যেই মেয়ে কখনো সাত চরে রা কাটেনি, আজ কিনা সেই তার গায়ে হাত তুলল। নাজমুল খান রক্তিম চোখে তাকিয়ে কিছু বলবেন তার আগেই আসমানি বেগম বলেন, একদম চোখ রাঙাবি না। তুই এতদিন আমার স্বামী ছিলি জন্য তোর সব অপমান আমি মুখ বুঝে মেনে নিয়েছি, তেমন প্রতিবাদ করতে পারিনি। কিন্তু এখন যখন সম্পর্কটা নেই, তখন তোকে সম্মানও দেব না। যদি আমার বা আমার মেয়ের দিকে হাত বাড়াস, তবে তোর সেই হাত কেটে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দিব বলেই ক্রোধে ফুঁসতে থাকেন। নিঝুম অবাক চোখে তার মা আসমানি বেগমের দিকে তাকিয়েছিল। মায়ের এই রণচণ্ডী রূপ সে আগে কখনো দেখেনি। উপস্থিত অনেকেই নানান রকম কথা বলতে থাকেন। নাজমুল খান চূড়ান্ত অপমানিত বোধ করেন। তাই তিনি ভাবেন এখানে আর বেশিক্ষণ না দাঁড়ানোই ভালো। তাই তিনি ফেরার জন্য পা বাড়ান। তবে যেতে যেতে নিঝুম ও আসমানি বেগমকে সতর্কবাণী দিতে ভুলেন না। তিনি বলেন, বেশি বার বেড়েছে না তোদের মা মেয়ের? তোদের আমি দেখে নেব। তবে তার এই হুমকিকে আসমানি বেগম বা নিঝুম কেউই গায়ে মাখে না। ছবি বেগম দেখেন যে উপস্থিত আত্মীয় স্বজনরা নানান রকম কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়েছে। এই ব্যাপারটা খেয়াল করে তিনি অনেক বিব্রত বোধ করেন। পরিস্থিতির গভীরতা তিনি বুঝতে পারছিলেন। তাই তো মৃদু হেসে বলেন, যা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল
তার জন্য আমি দুঃখিত। নিজম, তুমি মনে সাহস রাখো। সন্ধ্যাবেলা আত্মীয় স্বজন অনেকেই বিদায় নিয়েছে। যে কয়েকজন বা আছে তারাও যাওয়ার পথে। তবে যেতে যেতে তারা নানান ধরনের মন্তব্য করে যেতে ভুলেন না। ছবি বেগমের আপন বড় বোনও যাওয়ার সময় বেশ শব্দ করে বলে ওঠেন, এসব কি হচ্ছে ছবি? তোমার বাড়িতে এসে এসব নাটক দেখবো ভাবিনি। তোর সৎ বড় ছেলেটা এত খারাপ, বিয়ে করে নিজের বউকে এভাবে ফেলে রেখে চলে গেছে। একবারও ভাবলো না মেয়েটার কি হবে? আর মেয়ের বাবারাই বা এটা কেমন আচরণ করে গেল? ছবি বেগম উত্তরে কি বলবেন বুঝে উঠতে পারে না। একটু ভেবে চিন্তে তিনি কিছু বলতে যাবেন, তার আগেই হঠাৎ করে সেখানে উপস্থিত হয় আবজার। সে এসেই বলে, বউকে ফেলে রেখে কোথাও যায়নি, একটা মিথ্যা দিয়ে শুরুর সম্পর্ককে মান্যতা দিতে চায়নি শুধু। আবজারের গলার স্বর শুনে সবাই চকিত সামনের দিকে তাকায়। সকলেই অবাক দৃষ্টিতে আবজারের দিকে তাকায়। নিঝুম আবজারকে দেখেই চোখ নামিয়ে নেয়, বিড়বিড় করে বলে, উনি কি সত্যি এসেছেন? আবজার ধীরে ধীরে এগিয়ে এসে বলে, এবার মিথ্যার সম্পর্কে এতে টানার জন্য আমার আশা। ছবি বেগম আবজারকে দেখে যতটা না খুশি হয়েছিল, তার সব ছবি বিষাদের রূপ নেয় আবজারের শেষ কথায়। তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন আবজার হয়তো বিবেচনা না করেই একটা মস্ত বড় ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তাই তো তিনি আবজারের উদ্দেশ্যে বলেন, তুমি এতদিন পর এই বাড়িতে পা রাখায় ভীষণ খুশি হলাম। আমার এটা ভেবে খুশি লাগছে যে তুমি তোমার বাবার করা অনুরোধটা রেখেছো। আমার তোমাকে কিছু বলার আছে। আবজার গম্ভীর স্বরে বলে, জি বলুন। ছবি বেগম আবজারের সামনে এসে মাথা নিচু করে বলেন, আমি জানি অতীতে আমি তোমার সাথে যে ভয়াবহ অন্যায়টা করেছি তার কোনো ক্ষমা হয় না। আমি নির্দয়তার জন্য তোমার সুন্দর শৈশব ব্যাহত হয়েছে। তুমি বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছ। এই জন্য আমি ভীষণ লজ্জিত। তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা জানি না, কিন্তু আমি নিজে অন্তত কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। জানো, আমার করা পাপের ফল আমার ছেলে আবির্ভোগ করছে। পারলে আমার ছেলেটার জন্য দোয়া করিও। আমি প্রয়োজনে তোমার পা ধরে। বলে যেই না তিনি আবজারের পায়ে হাত দিতে যাবেন, এমন সময় আবজার তাকে ধরে ফেলে বলে, এটা কি করছেন আপনি? আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই, যেখানে আমার নিজের বাবাই। যাই হোক, আপনাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আবিরের জন্য আমি দোয়া করব যেন ও সুস্থ হয়ে যায়। আবজারের মুখে এই কথা শুনে ছবি বেগম ভীষণ খুশি হন। আবেগ আপ্লুত হয়ে বলেন, জানো, আজ আমার বুক থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল। আমি এতদিন এটা নিয়ে দুশ্চিন্তে ছিলাম যে তুমি কখনো আমায় ক্ষমা করবে কিনা। অবশেষে যেন আমার মনের শান্তি ফিরে এলো। আবজার বলে, এখন তাহলে আমি যে বিশেষ কাজে এসেছি সেটার ব্যবস্থা করা হোক। কি কাজ? আমার আর নিঝুমের ডিভোর্সের ব্যাপারে। ছবি বেগম মুখ ভার করে বলেন, সম্পর্কটা ভাঙা কি খুব প্রয়োজন? আবজার এবার বেশ শক্ত কণ্ঠে বলে, এই বিয়েটা আমার সাথে শুধু একটা প্রতারণা ছিল, তাই এই প্রতারণার সম্পর্কটা আমি টিকিয়ে রাখতে চাই না। নিঝুম এবার সামনে এগিয়ে এসে বলে, আমিও আপনার সাথে একমত। এই সম্পর্কটা আর সামনে এগিয়ে না নেওয়াই ভালো। আপনি একটা কাজ করুন, ভালো একজন উকিলের সাথে কথা বলুন, যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই মিথ্যে সম্পর্কের সমাপ্তি ঘটে। আবজার বলে, এমনটাই করব আমি। ছবি বেগম পড়ে যান দ্বন্দ্বে। যেখানে এরা দুজনেই চাইছে না এই সম্পর্কটা টিকিয়ে থাকুক, সেখানে কি আদৌ সম্পর্কটা টিকে থাকবে? ছবি বেগম একটা দীর্ঘশ্বাস ফেলেন। হঠাৎ তার মাথায় কিছু একটা আসতেই তিনি বলে ওঠেন, তোমাদের তো বিয়ে কেবল 2 দিন আগেই হলো। এত তাড়াতাড়ি তো ডিভোর্স সম্ভব নয়। তোমাদের কমপক্ষে 6 মাস ওয়েট করতে হবে। ছবি বেগমের কথায় আবজার ও নিঝুম দুজনেই অবাক হয়ে যায়। আবজার বলে ওঠে, হোয়াট? তাহলে কি 6 মাস আমাকে প্রতারণাপূর্ণ সম্পর্কটা বই নিয়ে বেড়াতে হবে? ছবি বেগম বলেন, দেখো, যা হয়েছে সব নিঝুমের বাবার দোষ। নিঝুমের কোনো দোষ নেই। আর সবকিছুই তো একটা আইন বলে কিছু আছে। আবজার দীর্ঘশ্বাস ফেলে। ছবি বেগম আরো বলেন, সামনের মাসে তো নিঝুমের এসএসসি পরীক্ষা শুরু হবে। আগামী মাস নাগাদ শেষ হবে। তারপর আরো 5 মাসের মতো সময় থাকবে তোমাদের জন্য এই সম্পর্কটাকে নিয়ে ভাবার। আমি তোমাদের একটা পরামর্শ দিব। আবজার জানতে চায়, কি পরামর্শ? তোমরা এই সম্পর্কটা এভাবে ভেঙে না দিয়ে এই সম্পর্কটাকে একটা সুযোগ দাও। নিঝুমের এসএসসি পরীক্ষা শেষ হবার পর
তুমি না হয় ওকে তোমার সাথে লন্ডনে নিয়ে যাও, তারপর সেখানে 5 মাস একসাথে থাকিও। আবজার বলে ওঠে। অসম্ভব, আমি এটা পারবো না। আমারও ওনার সাথে লন্ডনে যাওয়ার কোনো ইচ্ছে নেই। প্রয়োজনে উনি না হয় 6 মাস পর এসেই ডিভোর্স দিয়ে যাবেন। কথাটা বলে ওঠে নিঝুম। ছবি বেগম পরিস্থিতি বেগতি বুঝতে পেরে বলেন, এরকমটা তো হয় না। তোমরা আগে অপরের সাথে মিশে দেখো না। এমনও তো হতে পারে যে তোমাদের মধ্যে অনেক ভালো বনিবনা হয়ে গেল। আবজার বলে, না, ওই প্রতারক মেয়ের সাথে আমার বনিবনা সম্ভব নয়। নিঝুমও কম যায় না, সেও বলে ওঠে। ওনার মতো রাগী অহংকারী লোক, যার মধ্যে ন্যূনতম দায়িত্ববোধ নেই, একা একটা মেয়েকে মাঝ রাস্তায় ফেলে যায়, এমন কারোর সাথে আমারও বনিবনা হবে না। আবজার রেগে নিঝুমের দিকে ধেয়ে এসে বলে। ইউ ছবি বেগম আবজারকে থামিয়ে দিয়ে বলে, এমন করো না তোমরা। মনে করো আমি তোমাদের দুজনকে চ্যালেঞ্জ দিলাম এই 5 মাস একসাথে সংসার করার, আর এই 5 মাস পর তোমরা এই সম্পর্ক থেকে চাইলে বেরিয়ে আসতে পারবে। আমার চ্যালেঞ্জ হলো এই 5 মাসে তোমরা একে অপরকে জানলে হয়তো একে অপরকে বুঝতে পারবে, তখন আর এই সম্পর্কটা ভাঙতে চাইবে না। আর যদি ভাঙতে চাও তাহলে অসুবিধা নেই, তখন তোমাদের এই সিদ্ধান্তটাকে আমি স্বাগতম জানাবো। এখন বলো, তোমরা কি আমার চ্যালেঞ্জে রাজি আছো? এমনিতেও আরো 6 মাস, কিন্তু তোমাদের অপেক্ষা করতেই হবে। যদি সাহসী হয়ে থাকো তো চ্যালেঞ্জটা নাও। আবজার কিছুটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, নিলাম, করে দেখি 5 মাস সংসার। নিঝুম বলে ওঠে। কিন্তু আমি রাজি নই। নিঝুম যখন জানিয়ে দেয় যে সে কোনো শর্ত মানতে রাজি না, তখন হঠাৎ করেই হেসে উঠে আবজার। নিঝুমকে উপহাস করে বলে, কেন তুমি রাজি না? নাকি ভয় পাচ্ছ? যে শর্ত মানতে গেলে তুমি আমার ধন ঐশ্বর্য দেখে আমার সাথে সংসার করতে চাইবে, কিন্তু আমি তোকে তোমায় ফিরিয়ে দেব। নিঝুম রাগী কণ্ঠে বলে, আমাকে এমন ধরনের মেয়ে ভাবলে আপনি ভুল করছেন। আমি মোটেই লোভী নই। সেজন্যই তো আমায় ফাঁসিয়ে বিয়ে করেছিলে। দেখুন, সেটা একটা। ছবি বেগম তাদের মধ্যে হঠাৎ করে বলে ওঠে, হয়েছে, তোমাদের আর ঝগড়া করতে হবে না। নিজু, তুমি আর না করো না, এই শর্তে রাজি হয়ে যাও। 5টা মাসেই তো ব্যাপার। নিঝুম কিছু সময় নিয়ে ভেবে বলে, বেশ, আমি এই শর্তে রাজি। আমি এই শর্তে জিতে প্রমাণ করে দেব যে আমি মোটেই কোনো লোভী মেয়ে ছিলাম না। আমার এই লোকটার ধন সম্পদের প্রতি বিন্দু পরিমাণ লোভ লালসা নেই। এটা প্রমাণ করেই আমি দম নেব। আবজারও দাপটের সাথে বলে, আমিও দেখব তুমি কি প্রমাণ করতে পারো। আমি তোমায় দেখেই বলে দিতে পারি তোমার রন্ধ্রে রন্ধ্রে লোভ আর লালসা মিশে আছে। কার মেয়ে সেটা দেখতে হবে না? নিঝুম নিজের মেজাজ হারিয়ে ফেলে। সে বলে, সে হিসেবে তো আপনার শরীরেও আমার বাবারই রক্ত বইছে, কারণ আপনি তার ভাতিজা হন। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আপনি নিজেও লোভী? নিঝুম, ছবি বেগম এদের দুজনার ঝগড়া দেখে ক্লান্ত স্বরে বলেন, এসবের ঝগড়া বন্ধ করো এবার। নিজুম, তুমি এভাবে বলো না তো। আবরাজ, তুমিও নিজুমকে খারাপ কিছু বলো না। তোমাদের কাছে তো 5 মাস সময় আছে একে অপরকে চেনার জন্য, তখন না হয় এসব বিষয় বিবেচনা করে দেখিও। নিঝুম বলে, আমি 5 মাস তো কি 5 দিনও এই অহংকারী লোকটার সাথে থাকতে ইচ্ছুক নই। আবজারও বলে, আর আমি যেন তোমার সাথে থাকার জন্য নাচতেছি। আমি ইচ্ছুক নই তোর মতো লোভী মেয়ের সাথে থাকতে। আমি তো অপেক্ষায় আছি 6 মাস পর তুমি ডিভোর্স দেওয়ার জন্য। ছবি বেগম আবারও তাদের দুজনকে থামিয়ে দিয়ে বলেন, তোমরা এবার ঝগড়া থামাও। আবরাজ, তুমি এত দূর থেকে এসেছো, এখন একটু বিশ্রাম নাও। আমি তোমায় খেতে দিচ্ছি। আবজার বলে, আমাকে আজই লন্ডনে ফিরতে হবে, কোম্পানির একটা জরুরি মিটিং আছে। সে কি, আজই এলে আর আজই চলে যাবে? কিচ্ছু করার নেই, যাওয়াটা প্রয়োজন। মাসখানেক পরেই মেয়েটার পরীক্ষা শেষ হলে আমি জানাবেন, আমি এসে ওকে নিয়ে যাব। কিছু অন্তত খেয়ে যাও। আচ্ছা, ঠিক আছে। ছবি বেগম খুশি হয়ে যান। আবজার সেদিনের মতো খানা পিনা করে বিদায় নেয়। যাওয়ার পর একটি বারের জন্য নিঝুমের সাথে কথা বলা তো দূর, ফিরে পর্যন্ত তাকায় না। নিঝুমও কম নাকি, সেও আবজারকে মোটেও পাত্তা দেয় না। আবজার ও নিঝুমের মধ্যে এই স্নায়ুযুদ্ধ চলতেই থাকে। মাসখানেক পর
নিঝুমের এসএসসি পরীক্ষা সবেমাত্র শেষ হলো। নিঝুম সব পরীক্ষায় অনেক ভালোভাবেই দিয়েছে, তাই সে নিজের ভালো রেজাল্ট নিয়ে অনেক বেশি আশাবাদী। খেতে বসেও সে নিজের মা আসমানি বেগমকে উদ্দেশ্য করে বলেন, তুমি দেখে নিও আম্মু, আমি অনেক ভালো রেজাল্ট করব। এই রেজাল্টের মাধ্যমে আমি অনেকের অবজ্ঞার জবাব দেব। নিজের পায়ে দাঁড়িয়ে সবাইকে প্রমাণ করে দেব যে আমি মোটেও কারো থেকে কম না। আসমানি বেগমও আশায় বুক বাঁধেন যে তার মেয়ে জীবনে ভালো কিছু করবে। এমন সময় হঠাৎ করে ছবি বেগম এসে নিঝুমকে বলে, নিজু, তুমি খেয়ে দিয়ে নিজের সব ব্যাগপত্র গুছিয়ে নাও, তোমায় এখন যেতে হবে। আসমানি বেগম অবাক স্বরে বলেন, ব্যাগ গোছাবে কেন? ও কোথায় যাবে এই সময়? ছবি বেগম বলেন, আবরাজ নিজুমকে লন্ডনে যেতে বলেছে। এখন থেকে 5 মাস তো ওদের একসাথেই থাকতে হবে। নিঝুম বলে, আমাকে কি আজই যেতে হবে? হুম। আসমানি বেগম বলে ওঠেন, কিন্তু আবরাজের তো নিঝুমকে নিতে আসার কথা ছিল, ও তো এখনো আসলো না। আবরাজ ওর অফিসে কিছু জরুরি কাজের জন্য আটকা পড়েছে, এই জন্য আসতে পারবে না। ও নিজুমকে লন্ডনে এয়ারপোর্ট থেকে পিক করবে বলেছে। আসমানি বেগম আশ্চর্য স্বরে বলেন, তাই বলে এত দূরের পথ আমার মেয়েটা একা যাবে? ওর তো বিদেশে যাওয়ার কোনো অভিজ্ঞতা পর্যন্ত নেই। আরে কোনো অসুবিধা নেই, আমি আর আবরাজের বাবা মিলে তো ওকে একেবারে এয়ারপোর্টেই ছেড়ে দিয়ে আসবো। তারপর না হয় একেবারে লন্ডনে গিয়ে ল্যান্ড করবে, ওখানে তো আবরাজ ওকে পিক করে নেবে। এত চিন্তা করার কিচ্ছু নেই। আর নিজুম, তোমার পাসপোর্ট, ভিসা সবকিছুই ব্যবস্থা হয়ে গেছে, তাই তোমার কোনো চিন্তা করতে হবে না। নিঝুম তেমন কোনো বিষয়ে প্রতিক্রিয়া দেখায় না। ছবি বেগম এগিয়ে এসে নিঝুমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, আশা করি এই 5 মাসের সফরে তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আসবে, যা তোমার জীবনে ভালো কিছু নিয়ে আসবে। নিঝুম বলে, এই 5 মাস শুধু আমার কাছে একটা পরীক্ষা ক্ষেত্র, যেখানে আমার নিজের সততার পরিচয় দিতে হবে। নিঝুমকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে বিমান উড্ডয়নের জন্য অপেক্ষা করতে লাগলেন ছবি বেগম ও আলমগীর খান। আসমানি বেগমের চোখে জল। আবির ও নিঝুম এও বাড়ি থেকে আসার সময় ভীষণ কষ্ট পেয়েছে। নিঝুমকে বর্তমানে জড়িয়ে ধরে আছেন আসমানি বেগম। তিনি নিঝুমকে বলেন, সাবধানে থাকিস মা, তোকে আগে কখনোই নিজে থেকে এত দূরে পাঠাইনি। জানি না তুই ওখানে গিয়ে কিভাবে থাকবি। ছবি বেগম বলেন, তুমি চিন্তা করো না, আবরাজ ওকে ঠিকই দেখে রাখবে। এরই মধ্যে বিমান উড্ডয়নের সময় হয়ে যাওয়ায় নিঝুমকে যেতে হয়। সকল চেকিং শেষে সে বিমানে উঠে বসে। অতঃপর যাত্রা শুরু করে 7 সমুদ্র 13 নদী পারে বিলেতের উদ্দেশ্যে। এ যেন তার কাছে এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, যার ফলাফল কি হবে সেটাও নিঝুমের কাছে অজানা। নিঝুম সংকল্প নিয়ে ফেলেছে, এই যাত্রায় সে নিজের নির্লোভ হওয়া সত্যতার প্রমাণ দিয়েই আসবে। 12 ঘন্টা পর দীর্ঘ যাত্রার পর অবশেষে নিঝুম লন্ডনের মাটিতে পা রাখল। প্লেন থেকে নেমেই সে চাতক পাখির মতো এদিকে ওদিকে তাকাতে লাগলো। তার 2 চোখ যেন আবজারকেই খুঁজছিল। লন্ডন বিমানবন্দরে নানান দেশি বিদেশি অচেনা চেনার ভিড়ে সে নিজেকে একদম অসহায় ভাবছিল। এমন সময় হঠাৎ 2জন বিদেশি তরুণ তরুণী তার দিকে এগিয়ে আসলো। নিঝুম তাদের দেখে কিছুটা চমকে গেল। বিদেশি তরুণ উৎসাহিত কণ্ঠে বলল, আর ইউ নিঝুম? নিঝুম মাথা নাড়ালো। এবার ছেলেটি হেসে বলল, আরে এটাই তো নিঝুম, আমাদের আবরাজের বউ। এই মেয়েটার ছবি তো আমাদের দেখিয়েছিল আবরাজ। মেয়েটি হেসে বলল, আমার নাম এলা আর ও হলো ম্যাক্স। আমরা হলাম আবরাজের বন্ধু, আমরা তোমায় নিতে এসেছি। নিঝুম যেন ঠিক তাদের ভরসা করতে পারে না। এটা বুঝতে পেরে ম্যাক্স বলে, ওয়েট, আমি আবরাজকে কল দিচ্ছি। বলেই সে আবজারকে কল দেয়। আবজার কল রিসিভ করতেই সে বলে, তোমার বউ মনে হয় আমাদের ঠিক বিশ্বাস করতে পারছে না, তুমি কিছু বলো। আবজার গম্ভীর স্বরে বলে, আমারও তো বাজে সময় নেই যে তোমার নিতে যাব, এই জন্য নিজের বন্ধুদের পাঠিয়েছে, ওদের সাথে চুপচাপ চলে এসো। নিঝুম ভীষণ অপমানিত বোধ করে। সে মুখের উপরেই বলে দেয়, আপনার দয়ায় আমি এখানে থাকতে আসিনি, আপনার দয়ায় আমি চলবো না।
তাই আমার সাথে এমন ব্যবহার করার দুঃসাহস দেখাবেন না। নিঝুমের এই উত্তর শুনে এলা ভীষণ খুশি হয়ে যায়। সে ভাবতেও পারেনি একটা বাঙালি মেয়ে এতটা দৃঢ় হতে পারে। এলা নিঝুমকে বাহবা দিয়ে বলে, এই না হলে আদর্শ নারী। নিঝুমের থেকে এহেন তেরা উত্তর পেয়ে আবজারের মেজাজ খারাপ হয়ে গেল। সে নিজের মেজাজ হারিয়ে ফেলল এবং ফোনটা একটা আছাড় দিল, যার ফলে মেঝেতে পড়ে তার দামি ফোনটা ভেঙে গেল। এদিকে এলা তো নিঝুমের প্রশংসায় পঞ্চমুখ। সে নিঝুমের কাঁধে হাত রেখে বলে, তোমার সাহস দেখে আমি মুগ্ধ নিঝুম। আমি ভাবতেও পারিনি একজন নেটিভ বাঙালি মেয়ে এতটা সাহসী আর স্পষ্টভাষী হতে পারে। নিঝুম মৃদু হেসে বলে, শুধু আপনারা পশ্চিমা নারীরাই সাহসিকতা আর বীরত্বের পরিচয় দিতে পারেন এমনটা ভাববেন না। আমরা বাঙালি নারীরাও কোনো অংশে পিছিয়ে নেই। যুগের পরিবর্তনের সাথে সাথে আমরাও নিজেদের হয়ে প্রতিবাদ করতে শিখে গেছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে একটা পিঁপড়াও ঘুরে দাঁড়াতে সময় নেয় না। ম্যাক্স কিছুটা ভীত স্বরে বলে, কিন্তু আমার ভয় হচ্ছে যে আবরাজ না জানি কেমন রিয়াক্ট করে। ওর অ্যাপার্টমেন্ট যাবার পর না আবার কোনো ঝামেলা হয়। এলা বলে ওঠে, কোনো ঝামেলা হবে না, আমি আছি না নিঝুমের পাশে। তাছাড়া আমাদের নিঝুমও কম যায় না। এলার কথায় নিঝুম হেসে ওঠে। অতঃপর তারা সবাই মিলে রওনা দেয় ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসের দিকে, যা ঐতিহাসিকভাবে বাঙালি এবং বিশেষ করে সিলেটি বাঙালিদের বসবাসের জন্য পরিচিত। এই লন্ডনের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত এবং এখানে ঐতিহাসিক ও আধুনিক স্থাপত্যের সমন্বয় দেখা যায়। এটি টেমস নদীর উত্তরে অবস্থিত। এর পাশেই রয়েছে ক্যানারি ওয়ার্ফের মতো আন্তর্জাতিক বাণিজ্যিক এলাকা। ম্যাক্স একটা অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি থামালো। অতঃপর এলা ও নিঝুম গাড়ি থেকে নামলো। এলা নিঝুমকে বলে উঠল, এই বিশাল বাড়িটা দেখতে পাচ্ছ, এটাই আবরাজের অ্যাপার্টমেন্ট। ওইখানেই থাকে। নিঝুম জিজ্ঞাসা করে, কিন্তু আমি যে শুনেছিলাম উনি ওনার মামা মামির সাথে থাকেন। এলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আবরাজের মামি কয়েক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তারপর আবরাজের মামা লন্ডন থেকে নিউ ইয়র্কে চলে যান। এখন বেশিরভাগ সময় তিনি ওখানেই থাকেন এবং ওখান থেকে ব্যবসা পরিচালনা করেন। আবরাজেরও আর ওই বাড়িতে মন টেকেনি, তাই এখানে চলে এসেছে। নিঝুম বলে, ও আচ্ছা। ম্যাক্স বলে, এখনো মনে হয় আবরাজ ফেরেনি, তোমরা ভেতরে চলো। এলা নিঝুমকে বলে, এসো আমার সাথে। নিঝুম এলার সাথে হাঁটতে শুরু করে। এলা নিঝুমকে এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে বলছিল। সে বলল, এখন আবহাওয়া বেশ শীতল যাচ্ছে, যে কোনো সময় স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। তাই তুমি সব সময় শীত বস্ত্র পরে থাকবে আর প্রয়োজন ছাড়া বাইরে বের হবার চেষ্টা করবে না। নিঝুম মাথা নাড়িয়ে সম্মতি জানায় তার কথায়। এরই মধ্যে হঠাৎ করে ম্যাক্স বলে ওঠে, দরজায় তো তালা মারা, আমরা ভেতরে কিভাবে ঢুকবো? এলা ম্যাক্সকে বলে, কেন, তুমি আবরাজের কাছ থেকে চাবি নাওনি? ম্যাক্স মাথা চুলকে বলে, আমার তো সেটা মনেই ছিল না। এলা রাগান্বিত হয়ে বলে, গবেট একটা, এখন কি হবে? নিঝুম বলে, উনি কখন ফিরতে পারে? এলা জিজ্ঞাসা করে, উনি বলতে কার কথা বলছো? আপনাদের বন্ধু। ও আবরাজের কথা বলছো? ও আসার তো কোনো ঠিক ঠিকানা নেই। চলো একটা কাজ করি, তোমাকে লন্ডন শহরের কিছু বিশেষ জায়গা ঘুরিয়ে আনি। নিঝুম নম্র স্বরে বলে, না মানে আসলে আমি না জার্নি করে ভীষণ ক্লান্ত, তাই আর ঘুরতে ইচ্ছা করছে না। আমার একটু বিশ্রামের প্রয়োজন। এলা জিভ কেটে বলে, হ্যাঁ তাই তো, এই দেখো আমার মাথাতেই ছিল না। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। ম্যাক্স বলে ওঠে, আমি বরং আবরাজকে একটা ফোন করে দেখি ও কি বলে। এই বলে ম্যাক্স আবজারকে ফোন লাগায়। কিছু সময় রিং হওয়ার পর আবজার ফোনটা রিসিভ করে। ম্যাক্স আবজারকে বলে, কিরে কোথায় তুমি? আমরা তো তোমার বউকে নিয়ে তোমার অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছি। আমরা তো তোমার থেকে চাবি নেওয়ার কথাও মনে ছিল না, এখন কি করব? আবজার রেগে বলে, একদম ওই মেয়েটাকে আমার বউ বলবে না। আরেকটা কাজ করো, তুমি আর এলা নিঝুমকে ওখানে রেখে বরং চলে যাও। আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। ঠিক আছে।
বলেই ম্যাক্স ফোন রেখে দিয়ে এলাকে বলল। আবরাজ তোমাকে আর আমাকে নিঝুমের এখানে রেখে চলে যেতে বললো। চলো আমরা যাই। এলা বলে। মানেটা কি? নিঝুমকে একাইভাবে রেখে আমরা চলে যাব? আরে বুঝতে পারছো না কেন? ওরা হাজব্যান্ড ওয়াইফ, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। আবরাজ মুখে যাই বলুক না কেন, নিঝুম তোর বউ। আমরা কেন শুধু শুধু কাবাব মেয়ে হাড্ডি হব? ম্যাক্সের এই কথাটা খুব একটা হজম হয় না এলার, কারণ সে আবজারকে যতটুকু চেনে, সে যে নিঝুমের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এমন বলেছে না সেটা সে নিশ্চিত। এলার মাথায় ঘুরতে লাগলো। তাহলে আবরাজের উদ্দেশ্য কি? এদিকে এলাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ম্যাক্স বলে ওঠে। কি রে, দাঁড়িয়ে আছো কেন? চলো আমরা যাই। এলা বলে। এভাবে নিঝুমকে একা রেখে যেতে আমার মন চাইছেন না। ম্যাক্স বলে ওঠে। তুমিও না শুধু শুধুই চিন্তা করছো। আবরাজ তো বললোই ও প্রায় কাছাকাছি চলে এসেছে। আমাদের শুধু শুধু চিন্তা করতে হবে না। চলো তো এখন। আজ মার্বেল সিরিজের নতুন মুভি রিলিজ হবার কথা। আমি তোমার আর আমার জন্য টিকিটও কেটে রেখেছি। মুভি শুরু হবার টাইম হয়ে এসেছে। জলদি চলো, আমরা মুভিটা দেখতে যাই। এলার মন একদম সায় দিচ্ছিল না, তাই সে বলে। আবরাজ না আসা পর্যন্ত আমি যাব না। কিন্তু ম্যাক্স জোরাজোরি করতে থাকে। এই অবস্থা দেখে নিঝুম বলে। আপনারা যান, আমি সবকিছু সামলে নিতে পারবো। এলা বলে। যা বলছো ভেবে বলছো তো? আবরাজ কিন্তু তোমার উপর রেগে থাকতে পারে। যদি রাগের মাথায়। নিঝুম বলে ওঠে। আমি ওনার রাগকে বিন্দুমাত্র পরোয়া করি না। আপনারা যান, আমি এই দিকটা সামলাতে পারবো। এদিকে নিঝুমের সায় শুনে ম্যাক্স আরও বেশি জোরাজোরি করতে থাকে। শেষ পর্যন্ত এলা রাজি হয়ে যায় ম্যাক্সের সাথে মুভি দেখতে যেতে। তবে যাওয়ার আগে নিঝুমকে বলে যায়, সাবধানে থেকো, আর কোনো সমস্যা হলে আমাকে জানিও। এই বলে সে নিজের ফোনটা নিঝুমের হাতে দিয়ে বলে, এখানে ম্যাক্সের নাম্বার পাবে। তোমার কাছে মনে হয় এখনো এই দেশে সিম নেই, তাই আমার ফোনটাই দিলাম। যদি কোনো দরকার হয় ম্যাক্সের নাম্বারে কল করো। বলেই এলা ম্যাক্সের সাথে চলে যায়। নিঝুম তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তারা দুজন চলে যায়। প্রায় 20 মিনিট পরে নিঝুম গাড়ির শব্দ শুনতে পায়। এর কিছু সময় পর হন্তদন্ত হয়ে নিঝুমের সামনে চলে আসে আবজার। তার চোখে যেন আগুন জ্বলছে। আবজার বলে ওঠে। হোয়াট? তোমাকে চেষ্টা আমার সহ্য হচ্ছে না। বলেই সে নিঝুমকে একটা ধাক্কা দিয়ে বলে, খুব তো বড় মুখে বলেছিলে আমার দয়া এখানে আসতে আসুনি, তাহলে আমার অ্যাপার্টমেন্টে কি করছো? দূর হয়েছে আমার চোখের সামনে থেকে। নিঝুমের আত্মসম্মানে আঘাত লাগে এই ব্যাপারটা। সে উঠে দাঁড়িয়ে বলে, আমি যা বলেছিলাম তাই করে ছাড়বো। আপনার দয়ায় আমি থাকবো না। বলেই সে ধূপধাপ পা ফেলে বাইরে এসে দাঁড়িয়ে রইল। এলার দেওয়া ফোনটাও তার থেকে পড়ে গিয়েছিল ধাক্কা খেয়ে, যেটা সে খেয়াল করলো না। নিঝুম বাইরে এসে একটা গাছের তলায় দাঁড়িয়ে রাগে কাঁপতে থাকলো। আবরাজের করা অপমানের কথা মনে করে তার চোখে জল চলে এলো। তবুও সে কাঁদল না, বলিষ্ঠ হয়ে চোখের জল মুছতে লাগলো। এদিকে আকাশ হঠাৎ করে তুষারে ছেয়ে গেল। কিছু সময়ের মধ্যেই ভীষণ তুষার ঝড় শুরু হলো। নিঝুমের পরনে হালকা পোশাক থাকার দরুন সে কাঁপতে লাগলো। তার উপর তার লন্ডনের এত শীত সহ্যের ক্ষমতা নেই। কিন্তু তবুও সে আবরাজের অ্যাপার্টমেন্টে না ঢুকে ওভাবেই দাঁড়িয়ে রইল।